আসসালামু আলাইকুম। ফেসিস্ট রাষ্ট্রপতির অভিশংসন নিশ্চিত করে তাকে গ্রেফতারের আওতায় আনতে হবে। শুধু এই লাইনটার কারণে নাহিদ ইসলামকে গ্রেফতার করা যায়। এই বাংলাদেশে বসে থেকে স্বাধীন বাংলাদেশে, সার্বভৌম বাংলাদেশে, সংবিধানের অধীনে থাকা বাংলাদেশে বাংলাদেশের রাষ্ট্রপতিকে ফেসিস্ট বলবে এবং তাকে অভিশংসন করে জেলে ভরতে বলবে, এটা বাংলাদেশ অ্যালাউ করে না। শুধু এই অপরাধেই তাকে জেলে ভরা যায়। সে আর কি বলছে এবং অধ্যত্বের সাথে সে বর্ণনা করছে কি দেশে ফেসিস্টের চিহ্ন রাখবো না। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদে বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, এনসিপি সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালনের পাশাপাশি রাজপথে সক্রিয় থাকবে। সবেদন নীলমণি 6 জন তাদের সংসদ সদস্য, 300 জনের পার্লামেন্ট, ভুলে গেছে বোধহয়, এটা 30 জনের পার্লামেন্ট না। এখানে সে শক্তিশালী ভূমিকা রাখবে জামাতের লিঙ্গুর ধরে। আমরা বাংলাদেশে ফেসিস্টের কোনো চিহ্ন রাখবো না। তো আগে তার নিজের সুইসাইড করা উচিত। সবচেয়ে বড় ফেসিস্ট তো সে নিজে হয়ে উঠেছে, তারা নিজেরা সবচেয়ে বড় ফেসিস্ট হয়ে উঠেছে। শেখ হাসিনা কিসের ফেসিস্ট? শেখ হাসিনা ফেসিস্টই না এখন। শেখ হাসিনাকে দিয়ে 1000 গুণ অতিক্রম করে ফেলেছে, তো তারা নিজেকে নিজে শেষ করুক না আগে, তারপরে বলবো যে হ্যাঁ ফেসিস্ট তোমরা শেষ করতে পারো। রবিবার রাজধানীতে একটা প্রোগ্রামে সে এইসব হুঙ্কার দিচ্ছে। অবিলম্বে বর্তমান সংসদকে সংস্কার পরিষদ হিসাবে ঘোষণা করতে হবে এবং ফেসিস্ট রাষ্ট্রপতির অভিশংসন নিশ্চিত করে তাকে গ্রেফতারের আওতায় আনতে হবে। সংসদ অধিবেশন ও সংস্কার প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, বর্তমান সংসদ হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান অন্তর্বর্তী সরকারের ধারাবাহিকতা। সত্যি কি তাই? নাকি নাভিশ্বাস উঠা এই অন্তর্বর্তী সরকার থেকে মানুষের মুক্তির, মানুষের দম ফেলার, নিঃশ্বাস ফেলার যে শেষ বিন্দু স্থান, সেইটা নির্বাচনের মাধ্যমে মানুষ ইউনূস সরকারকে না বলে দিয়ে একটা স্বাভাবিক গণতান্ত্রিক সংসদ চেয়েছে। কোনটা? যাই হোক, এই ফেসিস্টদের এইসব হুঙ্কার, এইসব গর্জন বিএনপি সরকার শুধু কি ইউনূসের মতোই দেখে যাবে নাকি এর কোনো? 2024 সালের জুলাই আন্দোলনে পুলিশ হত্যাকাণ্ড নিয়ে তদন্ত আর বিচার ইস্যুতে বাংলাদেশে রাজনীতি বেশ জমে উঠেছে। বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী 2 দিন আগে বলেছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী পুলিশ হত্যার তদন্ত প্রক্রিয়া এগোবে, এমনকি প্রয়োজন হলে অতিরিক্ত তদন্ত করা হবে। 2 দিন পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বিস্ময় প্রকাশ করে জানালেন, তিনি আদৌ পুলিশ হত্যা নিয়ে কোনো বক্তব্যই দেননি। সাথে যোগ করেছেন, জুলাই সনদের অধীনে যে সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ হয়েছে তার আলোকেই ব্যবস্থা নেওয়া হবে। যদিও পুলিশের একাধিক সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে, ওপর মহলের নির্দেশেই তারা জুলাই আন্দোলনের সময় পুলিশ হত্যা ও থানা এবং অস্ত্র লুটের ঘটনায় ছায়া তদন্ত শুরু করেছে। তাহলে প্রশ্ন হলো, মির্জা ফখরুলের তদন্তের আশ্বাস থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর পিছু টান কেন? অনেকের প্রশ্ন, পুলিশ হত্যার তদন্তের বিষয়টি গণমাধ্যমে চাওয়া হওয়ার পরপরই সরকার প্রতিপক্ষের মধ্যে যে আশঙ্কা আর উদ্বেগ দেখা গেছে, তাতে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাখ্যা কি রাজপথের শক্তিকে শান্ত রাখার একটি কৌশল, নাকি সরকার ভিতরে আছে অন্য কোনো কৌশল? আইনজীবীদের মত হলো, স্বরাষ্ট্রমন্ত্রী যে জুলাই সুরক্ষা অধ্যাদেশের কথা বলেছেন, সেই অধ্যাদেশে আছে কিছু হাস্যকর ফাঁক ও প্যাচ। আবার অতীতের একাধিক রেকর্ড বলে অসাংবিধানিক ইনডেমনিটি বাংলাদেশের শেষ পর্যন্ত টিকে না। বিএনপি কেন আবার 2003 সালের মতো আরো একটি ইনডেমনিটির দায়ভার নেবে? তার চেয়ে বড় প্রশ্ন, স্বরাষ্ট্রমন্ত্রী যে সুরক্ষা অধ্যাদেশের কথা বলেছেন, সেখানে বলা আছে খুনের মামলায় বিচারের বদলে দেওয়া হবে আর্থিক ক্ষতিপূরণ। পৃথিবীর ইতিহাসে এমন অদ্ভুত অধ্যাদেশের মাধ্যমে কিভাবে স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি কথায় কথায় সংবিধানের পথে হাঁটতে চান, তিনি কিভাবে দায় মুক্তির ঘানি নিজের আর তার সরকারের কাঁধে চড়াবেন? 2024 সালের জুলাই আগস্টে আন্দোলনে ঢাকা সহ সারা দেশে বহু পুলিশ সদস্য মারা যায়। পুলিশের দেওয়া তথ্য মতে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, কুমিল্লা, নোয়াখালী, হবিগঞ্জ ও সিরাজগঞ্জে মোট 44 জন পুলিশ সদস্য নিহত হয়। এর মধ্যে সিরাজগঞ্জের এনায়েতপুর থানাতেই মারা যায় 15 জন পুলিশ সদস্য। অবশ্যই 44 জনের সংখ্যা নিয়ে পুলিশের মধ্যে আছে আপত্তি। বেশিরভাগ পুলিশ মনে করে এই সংখ্যা আরো অনেক বেশি। পুলিশ হত্যার সঙ্গে সরাসরি সম্পৃক্ততার অভিযোগে অন্তর্বর্তী সরকার আমলে মাত্র 5টি মামলা দায়ের হয়। এর মধ্যে ডিএমপি যাত্রাবাড়ি থানায় 3টি এবং সিএমপি কোতোয়ালি থানায় 2টি মামলা হয়। এছাড়া দেশের বেশিরভাগ থানায় হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছিল।
অন্তর্বর্তী সরকার আমলে পুলিশ হত্যার বিষয়টি নিয়ে তদন্তের দাবি উঠলেও তা কার্যকর হয়নি। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠিত হলে বিষয়টি আবার সামনে আসে। সরকার পক্ষ থেকে বলা হয়েছে, পুলিশ হত্যার ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। 25শে ফেব্রুয়ারি দৈনিক দেশ রূপান্তরের খবরে বলা হয়, নতুন সরকার আসার পর পুলিশ হত্যা এবং স্থাপনায় হামলার ঘটনাগুলোর তদন্তে গ্রিন সিগন্যাল মিলেছে। এমনকি ওপরের নির্দেশে পুলিশ ছায়া তদন্ত শুরু করেছে। দেশ রূপান্তরের ওই খবরটিতে বলা হয়েছে, এখন পুলিশের স্থাপনায় হামলা, আগুন ও সদস্যদের হত্যার ঘটনা তদন্ত করে মামলা করতে পুলিশ সদর দপ্তরে বিশেষ বার্তা এসেছে। এমন তথ্য দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা। তিনি বলেছেন, প্রতিটি ঘটনার গভীরে গিয়ে এখন তদন্ত করা হবে। তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে আলামত থাকার পরও অন্তর্বর্তী সরকার সহযোগিতা না করায় তদন্ত ও মামলার বিষয়গুলো থমকে ছিল। তিনি বলেন, মামলা হলে অনেক রাঘব বোয়াল ফেঁসে যেতে পারেন। নতুন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তদন্ত অবশ্যই হবে। এরপর বিষয়টি নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়া শুরু করলে নড়ে চড়ে বসে বিগত অন্তর্বর্তী সরকারের কিংস পার্টি নামে পরিচিত এনসিপি। 26শে ফেব্রুয়ারি পুলিশ হত্যার বিচার প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, মীমাংসিত বিষয় নিয়ে বিতর্ক তৈরি করা হলে জনগণ রাস্তায় নামতে বাধ্য হবে। ওই দিন রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি একথা বলেন। নাহিদ ইসলাম বলেন, একটা কথা শোনা যাচ্ছে, পুলিশ হত্যার তদন্ত নাকি আবার করা হবে। জুলাই আন্দোলনের সময় সেই যে যুদ্ধ পরিস্থিতি, যদি বিচার নিশ্চিত করতে হয়, অবশ্যই আগে যারা জুলাই আন্দোলনে আহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের বিচার আগে নিশ্চিত করতে হবে। এই মীমাংসিত বিষয় নিয়ে যদি আবার বিতর্ক তৈরি করা হয়, তাহলে জনগণ বাধ্য হবে রাজপথে নামতে। পরদিন 27শে ফেব্রুয়ারি বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে যান। সেখানে পুলিশ হত্যা মীমাংসিত বিষয়ে এনসিপি নেতার মন্তব্য নিয়ে মির্জা ফখরুলের মতামত জানতে চান সাংবাদিকরা। তিনি বলেন, এটা এনসিপি কে জিজ্ঞাসা করেন। তিনি আরো বলেন, এ ব্যাপারে হোম মিনিস্টার সাহেব যেটা বলেছেন সেটাই হবে। যেহেতু তদন্ত হয়েছে, যদি প্রয়োজন হয় তখন তদন্ত হবে। এখন তো মূলত আদালতে আছে। মির্জা ফখরুল বলেছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী তদন্ত প্রক্রিয়া এগোবে এবং প্রয়োজনে অতিরিক্ত তদন্ত করা হবে। এরপর থেকে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হতে থাকে এবং এ নিয়ে সামাজিক মাধ্যমে শোরগোল পড়ে যায়। 1 মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই আন্দোলনের সময় পুলিশ সদস্যদের নিহত হওয়ার ঘটনা তদন্তের বিষয়ে তিনি এখন পর্যন্ত কোনো বক্তব্য দেননি। এক সাংবাদিক জানতে চান, স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাইয়ে নিহত পুলিশ সদস্যদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সেই অনুযায়ী চলবে। এর প্রেক্ষিতে সালাউদ্দিন আহমেদ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী কি কিছু বলেছে এ ব্যাপারে? উনি আমার বরাত কেন দিলেন আমি জানি না। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী একটি ব্যাখ্যাও দেন। তিনি বলেন, জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের সুরক্ষা দিতে অধ্যাদেশ জারি করা হয়েছে। জুলাই সনদেও এ বিষয়ে সম্মিলিত সিদ্ধান্ত রয়েছে। সরকার সেই নীতিতেই রয়েছে। দর্শক, জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের আইনি সুরক্ষা দিতে গত 26শে জানুয়ারি অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। আইনজীবীরা মনে করেন, এই অধ্যাদেশে আছে এক বিরাট ফাঁক ও প্যাচ। অধ্যাদেশটির 4 নম্বর ধারায় বলা হয়েছে, জুলাই আন্দোলনে অংশগ্রহণের কারণে গণ অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল দেওয়ানি বা ফৌজদারি মামলা অভিযোগ প্রত্যাহার করা হবে এবং নতুন করে কোনো দেওয়ানি বা ফৌজদারি মামলা করা যাবে না। কিন্তু অধ্যাদেশের 5 নম্বর ধারায় বলা আছে, ধারা 4-এর বিধান সত্ত্বেও কোনো গণ অভ্যুত্থানকারীর বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানকালে হত্যাকাণ্ড সংগঠনের অভিযোগ থাকলে তা কমিশনে দাখিল করা যাবে এবং কমিশন উক্ত অভিযোগ তদন্তের ব্যবস্থা গ্রহণ করবে। খেয়াল করে দেখুন, অধ্যাদেশে স্পষ্টভাবে উল্লেখ আছে, গণ অভ্যুত্থানকারীর বিরুদ্ধে হত্যার অভিযোগ থাকলে সেটি নিয়ে অভিযোগ দায়ের করা যাবে। কমিশন বলতে জাতীয় মানবাধিকার কমিশনের কথা বলা হয়েছে। এমনকি সুরক্ষা ও দায় নির্ধারণের এই অধ্যাদেশ অনুযায়ী তদন্ত চলাকালে আসামিকে গ্রেপ্তার বা হেফাজতে নেওয়ার দরকার হলে তদন্তকারী কর্মকর্তা যুক্তিসঙ্গত কারণ উল্লেখ করে কমিশনের পূর্ব অনুমোদন নেবে। ধারা 2-এর খ অনুযায়ী
শুধু পুলিশ হত্যা নাই, জুলাই আন্দোলনের সময় যে কোনো হত্যাকাণ্ডকে এই অধ্যাদেশের অধীনে যদি বিশৃঙ্খল পরিস্থিতির অপরাধমূলক অপব্যবহার হিসেবে প্রমাণ করা যায় তাহলে ফাঁসানো যাবে যে কাউ। এই অধ্যাদেশের আরেকটি হাস্যকর ধারা হলো 5(3), যেখানে বলা আছে খুনের বিচারের বদলে সরকার দিবে আর্থিক ক্ষতিপূরণ। দর্শক, সম্ভবত এটি পৃথিবীর ইতিহাসে প্রথম অধ্যাদেশ যেখানে খুনের বিচারের বদলে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা লেখা আছে। কোনো ফৌজদারি অপরাধের এমন দণ্ড পৃথিবীর কোনো সংবিধানে লেখা নেই। আর সেই হাস্যকর অধ্যাদেশের দায়ভার নিতে চান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, যিনি কথায় কথায় সংবিধানের পথে হাঁটার আওয়াজ তোলেন। আইন বিশেষজ্ঞরা মনে করেন যদি সংসদের প্রথম অধিবেশনের প্রথম 30 দিনের মধ্যে এই অধ্যাদেশটি পাশ করা না হয় তাহলে এর কোনো আইনি ভিত্তি নেই। যদি পাশ করা হয় তাহলেও ওই অধ্যাদেশের অধীনে পুলিশ কেন যে কোনো হত্যাকাণ্ডের বিচার করা সম্ভব। আইন বিশেষজ্ঞরা বলছেন জুলাই সনদে যে ইনডেমনিটির কথা বলা হয়েছে তা বাস্তবায়নে বড় ধরনের সাংবিধানিক বাধা আছে। সংবিধানের অনুচ্ছেদ 46 সংসদকে ক্ষমতা দিয়েছে দায় মুক্তি বিধানের আইন করার, কিন্তু সংবিধানের 31 ও 32 অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে জীবনের নিরাপত্তা এবং ন্যায় বিচার পাওয়ার অধিকার কোনোভাবেই খর্ব হয় এমন ইস্যুতে ইনডেমনিটি দেওয়া যায় না। তার চেয়ে বড় কথা হলো জুলাই আন্দোলনের সময় নিহত কয়েক পুলিশ পরিবারের সদস্যরা উচ্চ আদালতে যেতে পারেন। তারা আদালতে গেলে এই অধ্যাদেশ এবং ইনডেমনিটি বড় প্রশ্নের মুখে পড়ে যাবে। অতীতে বাংলাদেশের দুটো ইনডেমনিটি আদালত অবৈধ ঘোষণা করেছিল। এর একটি হলো 1975 সালের ইনডেমনিটি অধ্যাদেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর খুনিদের বাঁচাতে খন্দকার মোস্তাক আহমেদ এই অধ্যাদেশ জারি করেন। পরে অধ্যাদেশ অনুমোদন দেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দ্বিতীয়টি হলো 2003 সালের অপারেশন ক্লিন হার্ট ইনডেমনিটি। তখনকার বিএনপি সরকার আমলে যৌথ বাহিনীর হাতে মৃত্যুর ঘটনাগুলোকে আইনি সুরক্ষা দিতে এই আইন করা হয়েছিল, যা পরে অবৈধ ঘোষিত হয়। আরো একটি বিষয় আছে, 2024 সালের 5ই আগস্টের পর যেসব অস্ত্র ও গোলাবারুদ থানা এবং কারাগার থেকে লুট হয়েছে সেগুলো নিয়ে মামলা করতে হবে, না হলে এগুলোর আইনগত ভিত্তি দেওয়া সম্ভব নয়। এই লুটের সাথে অনেকগুলো পুলিশ হত্যাও জড়িত। প্রশ্ন হলো দলের মহাসচিব এবং সরকারের পাওয়ারফুল মন্ত্রী কেন বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর কথা মতো জুলাই আন্দোলনের সময় নিহত পুলিশ হত্যাকাণ্ডের বিচার চলবে? আবার স্বরাষ্ট্রমন্ত্রী কেন তার বিপরীতে ব্যাখ্যা দিলেন? আবার পুলিশের একাধিক সূত্র বলছে সরকার উপর মহলের নির্দেশে পুলিশ হত্যার ছায়া তদন্ত তারা শুরু করেছে। ইতিমধ্যে বেশ কিছু হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজও পুলিশ সংগ্রহ করেছে। পুলিশের মনোবল ফেরানোর জন্য বাহিনীর পক্ষ থেকে পুলিশ হত্যার তদন্তের জন্য সরকারের উপর চাপ আছে। এমন পরিস্থিতিতে সরকার বিষয়টি নিয়ে পুলিশকে শক্ত একটা প্রাথমিক তদন্তের মৌখিক নির্দেশ দিয়েছিল। সেটি শেষ হলে আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়া যাওয়ার পরিকল্পনা ছিল সরকারের, কিন্তু এরই মধ্যে গণমাধ্যমে বিষয়টি চলে আসায় সরকার রাজনৈতিক প্রতিপক্ষদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। সেই প্রতিক্রিয়ার পর পাল্টা প্রতিক্রিয়া দেন বিএনপি মহাসচিব। তারপর আবার স্বরাষ্ট্রমন্ত্রী দিলেন নতুন ব্যাখ্যা, যেটি নিয়ে শুরু হয়েছে সমালোচনা। সবচেয়ে বড় প্রশ্ন হলো বাংলাদেশের ইতিহাসে যেখানে ইনডেমনিটির ভবিষ্যৎ ভালো নয় সেখানে কেন স্বরাষ্ট্রমন্ত্রী পুরাতন পথে হাঁটতে যাচ্ছেন এখন এই পর্যন্ত। যাই হোক, এখানে যে জিনিসটা আমার কাছে আমি যতটুকু জেনেছি সেটা হলো শেখ হাসিনা শুধুমাত্র যে দায় মুক্তিতে কথা, দায় মুক্তিতে উনি কর্মসূচি আহ্বান করেছেন এটা এক্স্যাক্টলি আমার মনে পড়ে না। আরো দি ওয়ালে নামে একটা ইয়াতেও একটা ওখানেও তার অডিও প্রচারিত হয়েছে। আমি এক্স্যাক্টলি কোন অডিওতে এটা আমি দেখেছি এটা বলছি, সেটা হলো আরেকটা সেপারেট অডিও প্রচারিত হয়েছে মোহাম্মদ আলী আরাফাতের। আপনার ইচ্ছা করলে ওইখানে গিয়ে কিন্তু এই অডিওটা, শেখ হাসিনার অডিওটা সরাসরি শুনতে পারেন। এই মোহাম্মদ আলী আরাফাত বা এরকম কিছু, তিনি হলেন এ আরাফাত, তিনি সাবেক তথ্য প্রতিমন্ত্রী। তো ওই ইয়েতে গিয়ে আপনারা শুনতে পারেন। এটা বেশ কিছুক্ষণ আগে, মানে আমার মনে হয় 4-5 ঘন্টা আগে এটা প্রচারিত হয়েছে। তো সেই খুব সম্ভবত সেখানেই তিনি আহ্বান জানিয়েছেন 3টা ইয়ের দিবস। উনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন এবং আর আওয়ামী লীগের নেতা কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন যে শান্তিপূর্ণভাবে এই 3টা কর্মসূচি যেন পালন করে। নাম্বার 1, 7ই মার্চ বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণটি প্রচারণ, যে কিবা মহাকাব্যিক বলে এটাকে। আমি কিন্তু এটা আমি মনে করি একটা মহাকাব্যের মতো। আপনারা যারা শুনবেন,
যারা নতুন প্রজন্ম আছে তারা যদি একটু শুনেন, একটু শুনলে বুঝতে পারবেন যে একজন নেতা কিভাবে কথা বলেছিল। সেটা শোনার জন্য, সেইটাই জাস্ট শেখ হাসিনাকে তো এই আহ্বানটা জানিয়েছেন যে বঙ্গবন্ধু কি বলেছিলেন সেটা একটু শোনার জন্য, এবং সেটা জনগণের কাছে তুলে ধরা পোলাইটলি, বিনয়ের সাথে, এবং রাইট ভয়েসটা, ভাঙা ভয়েস না। অনুরোধ আমার আপনাদের কাছে যে এটা আপনার সন্তানদের কাছে, আপনার পরিচিতজনের কাছে বঙ্গবন্ধুর এই ভাষণটা প্রচার এবং শোনানোর একটু বিনয়ের সাথে আপনারা একটু টি পার্টি করতে পারেন। টি পার্টি আমার ইয়ে হলো, আমি জানি না শেখ হাসিনা নিশ্চয়ই তৃণমূলের সাথে কথা বলছেন, উনি প্রোগ্রামটা পালন করতে বলেছেন, আমি সেটা জানি না কিভাবে, কিন্তু আমি আপনি গার্ডিয়ান হিসাবে বা আমরা বন্ধু বান্ধবরা আমরা টি পার্টি করেও কিন্তু এই বক্তৃতাটা, এই ঐতিহাসিক এবং মহাকাব্যিক বক্তৃতা আমরা শুনতে পারি, যে বক্তৃতার এক নিঃশ্বাসে বলতে পারেন একটা মহাকাব্য। মানে আপনি এর মধ্যে একটা দুইটা, খুব সম্ভবত দুইটা ফ্ল ছাড়া, দুইটা, অনলি টু, একটা জায়গায় উনি একটু তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, উপর এবং কাছে দুইটা শব্দ বলেছেন। এই ছাড়া আর পুরা ইয়েটার মধ্যে আমি কোনো ফার্মলিং দেখিনি। আমি বলতে পারি যে এটা শুনলে ভালো লাগবে। সো এই কর্মসূচিটা কিন্তু একটা নির্দোষ কর্মসূচি। এটা যদি আপনি আপনার ইনডোরে আপনি পালন করেন, বন্ধু বান্ধব নিয়ে যদি আপনি টি পার্টি করেন, আপনি এটা পার্টি করতে পারেন, ছোটখাটো ডিনার পার্টি করতে পারেন, ডিনার পার্টিতে বাচ্চা শোনান, বাচ্চাদেরকে শোনান, যে যেমনে পারে। দিস ইজ আউট ইউ ওয়ান্ট টু। আমি শেখ হাসিনার নিশ্চয়ই তার কর্মীদেরকে উনি আহ্বান জানাচ্ছি, কিন্তু আমি মনে করি যে এইভাবে নির্দোষভাবে, যাতে অন্যরা যেন বিরক্ত না হয়, সেইভাবে এই ভাষণটা আপনি শুনতে পারেন, শোনাইতে পারেন, এবং নতুন প্রজন্মের কাছে ভাষণটা কি ছিল এটা একটু ওরা শুনো, তারপরে তারা সমালোচনা করে, যা করার করুন, যে কোনো কিছুরই সমালোচনা আছে, যে কোনো কিছুর একটা নেগেটিভ, কিন্তু এই ভাষণের আমি বলতে পারি যদি আপনি উপস্থাপনা করা হয় তাহলে এইটার কিন্তু কোনো ফ্ল কেউ পাবে না, আমি এইটুকু বলতে পারি। দ্বিতীয় কর্মসূচি উনি বলেছেন বঙ্গবন্ধুর জন্মদিন 17ই মার্চ, ওই সেই দিনকে আওয়ামী লীগ গভর্নমেন্ট জাতীয় শিশু দিবস হিসেবে পালন করতেন। কারণ বঙ্গবন্ধু তার জন্মদিনের সময় কিন্তু শিশুদের সাথে মিশতেন এবং শিশুদের সাথে উনি আড্ডা দিতেন, এরকম ইয়ে থেকেই কিন্তু শিশুদের ভালোবাসতেন, এই জন্য তারা বঙ্গবন্ধু এই জন্মদিনটাকে শিশু দিবস হিসেবে পালন করতেন। এখন এটা কিন্তু এটার ব্যাপারে আমার ইয়ে নাই, আমি জানি না এটা কে কিভাবে করবে, বাট আওয়ামী লীগের কাছে এবং উনি জনগণের কাছে আহ্বান জানিয়েছে বঙ্গবন্ধুর জন্মদিনটা পালন করার জন্য, উৎসব আকারে পালন করার জন্য। তার 3 নাম্বার হলো 26শে মার্চ। 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, মানে 25 তারিখ রাত, কাল রাতের পার হওয়ার আগেই যখন ইয়ারা পাকিস্তানি হানাদার বাহিনী যখন আমাদের দেশের উপর হামলে পড়ে, আমাদের রাজারবাগ পুলিশ লাইন থেকে শুরু করে ঢাকা ইউনিভার্সিটি শুরু করে সর্বত্র, সেই টঙ্গী বিভিন্ন জায়গাতে তারা যে নির্বিচারে হত্যা শুরু করে, তার আগ মুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে জাতির উদ্দেশ্যে যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেই ঘোষণাটা বিভিন্নভাবে প্রচারিত হয়েছে। চিটাং বেতার থেকে প্রথমে 2 জন, তারপরে আবার আরো একজন, মানে এরকম করে অনেকজনই বিভিন্ন জায়গা থেকে এটা প্রচার করেছে। তো সেই জিনিসটা, সেই সময়টাকে স্মরণ করে সেইভাবে এই স্বাধীনতা দিবসটা এবং কাল রাতটাও পালন করার জন্য, যে কাল রাতে যে কি নির্বিচার অত্যাচার হয়েছে, কি ইয়ে হয়েছে, সেটা পালন করার জন্য উনি আহ্বান জানিয়েছেন। আমি মনে করি ইতিহাসের স্বার্থে আমাদের পরবর্তী প্রজন্ম জিনিসগুলো জানার জন্য ওদেরকে অ্যারোগ্যান্ট করার দরকার নেই। ওদের মধ্যে যে বীজ বপন করা হয়েছে, সেই বীজটা নির্মূল করতে হলে আপনাকে শিক্ষা দিয়ে করতে হবে। এবং সেই শিক্ষাটা একটাই হলো যে ইতিহাস চর্চা করেন। স্বাধীনতা দিবসের এই দিনে, কাল রাতে, এই দিনে আপনার সন্তানদের সাথে সে কাল রাতের ইতিহাসটা বর্ণনা করতে পারেন। বহু পুস্তক আছে, বহু কিছু আছে, ইভেন ইন্টারনেট ঘাটলেও কিন্তু আপনারা অনেক তথ্য পাবেন, যে তথ্যগুলো আপনার সন্তানের কাছে আপনি তুলে ধরতে পারেন। শুধুমাত্র যে এই প্রজন্মের কাছেই তুলে ধরবেন না, এই অন্যান্য যে ইভেন একজন ক্লাস 2-3 বাচ্চাকেও কিন্তু ইতিহাস বলতে পারেন যে এই দিন এইটা হয়েছিল। কাল রাতে একটা ইয়ে করতে পারেন। শেখ হাসিনা স্বাধীনতা দিবস পালন করতে বলেছেন, কিন্তু আমি আপনাদেরকে বলবো যে আমাদের স্বাধীনতা দিবস তো পালন করবেন, সেটা আওয়ামী লীগের কর্মসূচি বা শেখ হাসিনা আহ্বান জানিয়েছে, কিন্তু আমি মনে করি যে কাল রাতটা কি ছিল, কাল রাতে কি ঘটেছিল, কিভাবে বঙ্গবন্ধু অ্যারেস্ট হয়েছিল, কাল রাতে কোথায় কোথায় পাক হানাদার বাহিনী হামলা চালিয়েছিল। সেই ঢাকা ইউনিভার্সিটির এমন কোনো হল নাই যে হলে তারা আক্রমণ করেনি। রোকেয়া হল থেকে শুরু করে সর্বোচ্চ তারা আক্রমণ, জগন্নাথ হল, তারা নির্বিচার হত্যাকাণ্ড চালিয়েছে। রাজারবাগ পুলিশ লাইনে নির্বিচার হত্যাকাণ্ড, সারা দেশে
নির্বিচারে হত্যাকাণ্ড, যেখানে যেখানে সেনাবাহিনীর ক্যাম্প ছিল সেখানে সেখানে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যেখানে যেখানে মানুষ মিছিল করছে তাদের উপর গুলি চালানো হয়েছে, এবং রাতভর একটা হত্যাযজ্ঞ চলেছে বিশেষ করে রাজধানী ঢাকা শহরে। আপনার এই জিনিসটা আপনার সন্তানের কাছে আপনার বলতে পারেন, বুঝাইতে পারেন। এটি একমাত্র সময়, যে সময়টা আপনার সন্তানকে সামান্য হলে ইতিহাস সচেতন করা, আর কিছু দরকার নেই। তাকে ইতিহাস সচেতন করা, রাজাকারদের যেই প্রথিত যে মানে যে কি বলে কলুষিত যে ইতিহাস আছে সেই ইতিহাসটা তুলে ধরা, যে রাজাকাররা কিভাবে পাকিস্তানি হানাদারকে হেল্প করেছিল এই মানুষ হত্যাকাণ্ডের সময়। আলবদর তখন হতে হয়নি, আজ রাজাকার তখন জামাতে ইসলামী সরাসরি অ্যাজ পার্টি কিভাবে হেল্প করেছিল, কিভাবে ইয়াহিয়া খানকে তারা সাপোর্ট করেছে, কিভাবে গোলাম আজম ইয়াহিয়া খানকে ডেকে এনে অলমোস্ট বাংলাদেশে এই নির্বিচার ওই হত্যাকাণ্ডের সময় তাদের বিবরণগুলো সংগ্রামের নোটবুক নামে একটা ওয়েবসাইট আছে, আপনার সংগ্রামের নোটবুকে আপনারা যদি যান সমস্ত ইতিহাস পাবেন, সেখান থেকে নিয়ে নিয়ে হয়তো আমি জানি না এটা সাবস্ক্রিপশন কত, কিন্তু আমি যখন সংগ্রামের নোটবুক দেখতাম তখন এটা সাবস্ক্রিপশন ছিল না, মানে ওইবার টাকা পয়সা লাগতো না, এখন লাইক কিনে জানি না। ওখানে আপনার প্রতিদিনের ঘটনাবলীগুলি কি কি ঘটেছে সব আছে। তাছাড়াও অনেক পুস্তক আছে, যে ওই কাল রাতে কি হয়েছিল, এটা আপনার নতুন প্রজন্মকে বুঝানো, জানানো, এটা আমি মনে করি একজন নাগরিক হিসেবে, বাবা হিসেবে, মা হিসেবে, ভাই হিসেবে, বোন হিসেবে, দাদা হিসেবে, দাদি হিসেবে, নানা হিসেবে, নানি হিসেবে, খালা হিসেবে, মামি হিসেবে, চাচি হিসেবে, যে যেমনে পারেন এই জিনিসটা, ইতিহাসটাকে একটু চর্চা করার চেষ্টা করেন। কাউকে রাগানোর দরকার নেই, কারোর উপর চাপিয়ে দেওয়ার কিছু না, শুধু ইতিহাসটা সচেতন করার জন্য। এটা ছোট ছোট টি পার্টি করতে পারেন, ছোট ছোট ডিনার পার্টি করতে পারেন। আমি ডিনার পার্টি বলছি শহুরে সমাজে, গ্রামে তো আপনার চড়াই বাতি করতে পারেন, এখন ঠান্ডার সময় আছে, একটু পরিবেশটা এখনো একটু ঠান্ডা আছে, চড়াই বাতি করতে পারেন, সেখানে আপনার আলোচনা করতে পারেন, উঠান বৈঠক করতে পারেন, আড্ডাবাজি, গান শুনতে পারেন। অনেক ভাবে আমরা কিন্তু এটা উদযাপন করতে পারি। এট দ্য সেম টাইম কাল রাতটা পালন করা, যে কাল রাতে কি হয়েছে, যে নির্বিচারে হত্যাকাণ্ড হয়েছে, এই ইতিহাসটা তুলে ধরার আমি মনে করি। শেখ হাসিনার কর্মসূচি আপনারা শুনছেন, কিন্তু আমার মতে আমি হলে আমার পরিবার বা আমার হতে আমি যেভাবে করতে পারতাম, এইভাবে এটা সম্ভব, এটা করা সম্ভব। এখন আসেন শেখ হাসিনা আর কি কি বলেছেন। শেখ হাসিনা মজার মজার কথা বলেছেন। উনি একাধারে 3-4টা পয়েন্ট যদি আপনারা শোনেন, সেই 3-4টা পয়েন্ট। প্রথমত হলো শি ওয়াজ একটা, যেটা আরাফাতের ইয়েতে হয়েছে, সেখানে কিন্তু উনি অনেক অ্যাটলিস্ট হিউমারও করেছেন। অনেকে যেরকম ওনার আমি যতটুকু বিভিন্ন জন বিভিন্ন প্রচার চালানোর চেষ্টা করছে, শেখ হাসিনার শরীর ভালো নাই, শেখ হাসিনার ইয়ে নাই, কিন্তু আই হ্যাভ হার্ড হার ভয়েস, ইট ওয়াজ পারফেক্ট ওকে। এবং এটা যে 2-1 দিনের মধ্যে রেকর্ড করা বা 2-1 দিনের জিনিস বা আজকেই হয়তো রেকর্ড হয়েছে, এরকমই একটা ফ্রেশ একটা জিনিস। মানে যেমন উনি মজা করেছেন যে তারেক রহমান যে বাংলাদেশে আসছে, সেটার কেমনে আসছেন, কিভাবে আসছেন উনি সব জানেন। তো ওনার কোনো কিছু অজানা নাই, এটাও বলে তারেক রহমানরে কিন্তু একটা খোঁচা দিয়েছেন। আবার মজা করেছেন যেমন ধরেন তারেক রহমান সম্পর্কে বলছেন যে 91 সালের পরের থেকে খালেদা জিয়ার পরে আমি, এর বাইরে তো আর কেউ প্রধানমন্ত্রী হইতে পারে না, একমাত্র পুরুষ প্রধানমন্ত্রী। এখন দেখা যাক না এই পুরুষ প্রধানমন্ত্রী আমাদের জন্য কি করে। মানে উনি খোঁচা মেরেছেন যে দিন পর্যন্ত সমস্ত সাফল্য নারী প্রধানমন্ত্রীদের, তো পুরুষ প্রধানমন্ত্রী কি করে। এট দ্য সেম টাইম তাকে আবার বলেছেন যে এটা এমন একটা ভোটের মাধ্যমে সে ক্ষমতায় আসছে, সেই যে ভোটটা ছিল সন্ধ্যা রাতে ভোট হয়ে গেছে বা আগের দিন ভোট হয়ে গেছে। বলছে আমাদেরকে তো বলে রাতের ভোট, অমুক ভোট, কিন্তু এবার তো সন্ধ্যা রাতের ভোট। এবং এটা প্রমাণ হিসেবে উনি উল্লেখ করছেন যে আজ এই পর্যন্ত 3বার নির্বাচন কমিশন ভোটের হিসাব তাদেরকে সংশোধন করতে হয়েছে। কেন করতেছে? কারণ এগুলো আগে থেকে ঠিক করা ছিল, এগুলো এলোমেলো, এগুলো যে মানুষ যে ভোট দেয় নাই এটা হলো তার প্রমাণ। বলছে 53% মানুষ, ওনার ডাটা আছে 53% মানুষ ভোটই দেয়নি। তাইলে এই 59% কোথায় পেল? এই যে এইগুলা যে ভুয়া ডাটা, এটার প্রমাণ হইলো যে তারা বারবার হ্যাঁ ভোটের রেজাল্ট একবার ঠিক করে, একবার সংশোধন করে, হ্যাঁ ভোট এতগুলা কমছে, না ভোট এতগুলা কমছে, এইগুলা করে, এবং টোটাল ভোটের হিসাব 3বার চেঞ্জ করে। তো সেটা কিভাবে করে? তো এটা কারণটা হলো আসলে তো তাদের হাতে এরকম। সো আমাদের বিরুদ্ধে অনেক অভিযোগ, কিন্তু এই যে এত বড় সরকার, যে সরকার বলা হয়েছিল যে তারা এসে বাংলাদেশকে শ্রেষ্ঠতম দেবে, ভোট দিবে, তারা কি দিল? তারা তো এখন পর্যন্ত হিসাব মিলাইতে পারতেছে না। সেই ভোট হয়ে গেছে কতদিন আগে, এই টিটকারি করছেন উনি একেবারে লিটারেলি। এবং উনি ওখানে আরেকটা মজার কথা বলেছেন। উনি
তারেক রহমানকে নিয়ে খুব মজা, তারেক রহমান না, সরকার নিয়ে খুব মজা করেছেন। আচ্ছা, আচ্ছা, আরেকটা মজা করেছেন ইউনূসকে নিয়ে। বলছেন যে যে ইউনূস সম্পর্কে আমি যখন বলতাম তখন কেউ বিশ্বাস করতে চাইতেন না যে তিনি আসলে কি জিনিস, কিন্তু আমি যখন বলতাম তখন সবাই কেউ বিশ্বাস করতো না। 2007 সালে তিনি চেষ্টা করছিলেন যে ক্ষমতায় যাওয়ার জন্য, কিন্তু সেটা না পেরে 2018 সাল থেকে তিনি তার এই ম্যাটিকুলাস ডিজাইন, এই পরিকল্পনা উনি করেছেন। তো এই ভদ্রলোক পৃথিবীর বিভিন্ন মঞ্চে যায়, বক্তৃতা দেয় যে তিনি কিনা কই যে 3-0 করে ইয়ে করবেন, কিনা কই যে দারিদ্রকে মিউজিয়ামে পাঠায় দিবেন। তো আমার সময় আমি কি বলে 5 কোটি মানুষকে একেবারে হতদরিদ্র থেকে আমি উপরের দিকে তুলে নিয়ে আসছি, নিম্নমধ্যবিত্ত করতে পেরেছি। অথচ উনি 5 কোটি মানুষকে সে হতদরিদ্র বানিয়ে দিয়ে গেছে। তাহলে মিউজিয়াম, ওনার দারিদ্র মিউজিয়ামে যাবে না ওনাকে মিউজিয়ামে রাখা উচিত? হ্যাঁ, এখন বলছে যে এখন তো এটা ভেবে দেখা দরকার ওনাকে, ইউনূস সাহেবকে তো মিউজিয়ামে রাখা যায়। শি ওয়াজ সো হিউমারাস আর কি, মানে যে ইউনূস সাহেবকে জাদুঘরে রাখার জন্য উনি প্রস্তাব করছেন। তারপরে আহ, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলেছেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য, যারা যারা উনি দায়মুক্তির ওখানে তো নির্যাতিত পরিবারদের উদ্দেশ্যে উনি বক্তব্য রাখেন সাধারণত। তো সেখানে সেটা বলছেন উনি সবার কাছে, যে সকল পরিবার নির্যাতিত হয়েছে, যাদের ক্ষয়ক্ষতি হয়েছে, যাদের বাড়িঘর আগুন দিয়ে দিচ্ছে, প্রত্যেকের কাছে উনি এটা নির্দেশের ভাষায় কথা বলছেন যে প্রত্যেকেই যে কোনো ভাবে হোক, থানায় গিয়ে হোক, আদালতে গিয়ে হোক, কি যে পদ্ধতিতে পারা যায় সেই পদ্ধতিতে একটা মামলা করার জন্য, যে তাদের এই ক্ষতি হয়েছে, তাদের প্রতি এই নির্যাতন হয়েছে, যাতে ভবিষ্যতে যখন সুযোগ হয় যেন এই বিচারগুলি করতে সহজ হয়, এবং ভবিষ্যতে যখন ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হয় সেটার জন্য সহজ হয়, যাতে আমরা মানে একদম সুনির্দিষ্ট ফিগারটা পাই এই মামলাগুলি করে রেখে ভবিষ্যতের জন্য। আমরা ওই তথাকথিত কিছু রিটায়ার্ড অফিসারদের বলি যে ভারতে হিন্দিতে কথা কয়, গাধারা জানাই না যে পাকিস্তানি লোক যদি এসে কথা বলা শুরু করে ওরা বুঝবেই না কোনটা হিন্দি আর কোনটা উর্দু, ধারণাই তাদের নেই। হিন্দিতে কথা বলছে, ভারতীয় সৈনিক আসে বলছে। তো সত্যি যদি ভারতীয় সৈনিক থাকতো, যেটা ব্রিগেডিয়ার, আমি জানি না ফটোকাট কতটুকু সত্য, এটা যদি সত্য হয় তাহলে তারা কি বসে থাকতো? যেখানে হাদিকে তারা নিজেরাই মেরে ফেলে ভারতের উপরে দায় চাপাইল, আর যদি ভারতের কোন সম্পৃক্ততা থাকতো তাহলে কি তারা বসে থাকতো? তারা এই তদন্ত কেন তারা এই বিচার করতেছে না? এমনকি আপনি হাস্যকর বিষয় দেখেন, একটা হত্যা মামলারও পোস্টমর্টম রিপোর্ট নাই। পোস্টমর্টম রিপোর্ট ছাড়া আপনি এই যুগের হত্যা মামলার কোনো ভ্যালু আছে? ওটাকে ভ্যালু দিবে, গুরুত্ব দিবে না? আপনার লোকাল আইনে আছে না, আপনার নাকি নিম্ন আদালত আছে না উচ্চ আদালত আছে না বিশ্ব গ্রহণযোগ্যতা ভাবে? এগুলো হাস্যকর মামলা। যেখানে আজকালকায় আপনি রেপ ধর্ষণ মামলা দিলে কেউ যদি ডিএনএ টেস্ট চায়, আপনি তখন কি করবেন? ধরেন আমার নামে কেউ মিথ্যা মামলা দিল, আমি কাউকে রেপ করেছি, আমি যদি তা না করি, আমার যতটুকু বোধ আছে আমি তো বলবো ভাই তাহলে ডিএনএ টেস্টটা করো, তাহলে তো হয়ে যাবে, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। তখন যদি ওই নারী সেটা না করে তাহলে কি ধরা পড়বে? তার মানে সে মিথ্যাবাদী। তো আমার বক্তব্য হচ্ছে যে যদি সত্যি তখন এগুলো ঘটে থাকে, বিদেশি গোয়েন্দা সংস্থা আসছিল তো বটে, তারা কারা? যেমন আমরা প্রথমে সন্দেহ করেছিলাম এগুলো হচ্ছে আফগানিস্তান থেকে এসেছে জঙ্গিরা, জামাতের ইশারায়, জামাতের মদতে, পৃষ্ঠপোষকতায় বা তাদের আত্মীয়তায়, তাদের অতিথিয়তায় আসছে, পাকিস্তান থেকে আসছে, আমরা বলেছি আগে। এটাই যদি সত্য না হতো তাহলে ধরলো না কেন? জঙ্গিদের ছেড়ে দেওয়া হয়েছে, আমরা দেখেছি। স্নাইপার তো পুলিশের মধ্যে স্নাইপার থাকে না, আমি যতদূর জানি সেনাবাহিনীতে 2-4 জন পুলিশ অফিসার, সেনাবাহিনীতে 2-4 জন আর্মি অফিসার আমাদের পরিচয় আছে, ওরা আমার পুলিশ অফিসারের সাথে পরিচয় কম। সত্যি কথা বলতেছি ভাই, আমি কোনোদিনই পুলিশ কোয়ার্টারে গিয়ে কোনোদিন রাত জায়গা একটা রাতের জন্য কোনোদিন পুলিশ কোয়ার্টারে গিয়ে ঘুমাই নাই, কিন্তু ক্যান্টনমেন্টে আমি শত দিন ঘুমিয়েছি। কখনো তো মাসের পর মাস গেছি। ওই যে বিশেষ করে যখন ওই যে আমাদের মুক্ত চিন্তকদের একটা হত্যার পরিকল্পনা হলো, ও 2 দিন পর 2-4 জন করে মারা যায় গণজাগরণ মঞ্চ আন্দোলনের সময়, সারাদিন মিটিং করে ক্যান্টনমেন্টে যাই ঘুমাইতাম, থাকতাম না বাসায়, কারণ আমি জানি ঝামেলা হইতে পারে, সবাই জানতো বাসায় আসবো, কিন্তু রাত্রে যায় ক্যান্টনমেন্টে চলে যাইতাম। কোন ক্যান্টনমেন্ট সেটা বললাম না, ঠিক আছে? বিভিন্ন 2টাই তো ক্যান্টনমেন্ট আছে, তো বুঝেই ফেলছেন আপনারা, হয় ঢাকা ক্যান্টনমেন্ট না মিরপুর ক্যান্টনমেন্ট, তো বলতেই হয় যে 2টাই আছে। মাসের পর মাস থেকেছি, তাদেরটা খেয়েছি, মানে বিলও দিতে হয় নাই, আমাকে খাওয়াইতো। সবার অফিসার তো খারাপ না, সব ক্যান্টনমেন্টের সবাই তো জঙ্গি হয়ে যায়, সবাই তো আর হিজবুত তাহরীর হয়ে যায় না। আমাদের খাইতে দিত, থাকতে দিত, টাকাও নিত না। শুভাকাঙ্ক্ষী ছিল,
তারা রাখতো। তো যেটা আপনাকে বলতেছি, তারা এই সেনাবাহিনী ছাড়া, এমনকি আমার সাথে পরিচয় আছে যাদেরকে সেনাবাহিনীতে মানে স্নাইপার যারা হবে, যাদের প্রশিক্ষণ দেয়, এরকম 2-4 জনের সাথেও কথা হয়। এটা সেনাবাহিনীর ছাড়াই অস্ত্র কারো কাছে থাকে না, অথবা কোনো প্রশিক্ষণ